প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ সূচি। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, উপদেষ্টা পরিষদের বৈঠক, মূল্যস্ফীতির চাপ ঠেকাতে নতুন বেতন কমিশন, আরও 2 জনের মৃত্যু, ডিএনএ পরীক্ষায় 5 জনের লাশ শনাক্ত, ধবল ধোলাই নয় উল্টো ধোলাই, তৃতীয় টি-20। দৈনিক যুগান্তর, দেশ ও গণতন্ত্র ধ্বংসের প্রধান হোতা খলনায়ক খায়রুল গ্রেপ্তার, মাইলস্টোন ট্র্যাজেডি, ডিএনএ পরীক্ষায় পরিচয় মিলেছে 5 লাশের। দৈনিক সমকাল, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আলমারিবন্দি, 3 শিশু 2 অভিভাবকের পরিচয় মিলল ডিএনএতে। দৈনিক ইত্তেফাক, দগ্ধ আরও 2 শিশুর মৃত্যু, হত্যা মামলায় কারাগারে বিচারপতি খায়রুল হক। কালের কণ্ঠের শিরোনাম, উদ্যোগে ভাটা স্থবির শিল্প খাত, আরও 2 মৃত্যু, বার্নে ভর্তি 42, 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। বাংলাদেশ প্রতিদিন, ঐক্য না হলে সিদ্ধান্ত দেবে কমিশন, যুদ্ধে থাইল্যান্ড কম্বোডিয়া। মানবজমিন, আত্মগোপনে যেভাবে ছিলেন খায়রুল হক, ভিন্ন নামে দিল্লিতে ব্রিফিং আহ্বান আওয়ামী লীগের ভারতের না। খবরের কাগজ, বিচারপতি খায়রুল হক জেলে, গণতন্ত্র ধ্বংসের কারিগর। আমার দেশ, রাষ্ট্রধ্বংসের হোতা খায়রুল হক গ্রেপ্তার। সময়ের আলো, তারা করছে ভয় আতঙ্ক, নিহত বেড়ে 34, 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ। ইনকিলাব, কলঙ্কিত বিচারপতির উপাখ্যান, খুঁজছেন সন্তানকে, পেলেন ব্যাগ। দেশ রূপান্তর, এজলাস থেকে কারাগারে সাবেক প্রধান বিচারপতি, সরু কক্ষই কাল হলো শিক্ষার্থীদের, ডিএনএ পরীক্ষায় শনাক্ত 5 জনই শিক্ষার্থী। দৈনিক জনকণ্ঠ, আদেশ অমান্য করলে বাধ্যতামূলক অবসর, বেতন কাঠামো নির্ধারণের জন্য নতুন পে কমিশন গঠন। কালবেলা শিরোনাম, এআই কন্টেন্টে ঝুঁকিতে দেশ, রূপালী বাংলাদেশ, তৃণমূলে চাঁদাবাজি বন্ধে ব্যর্থ বিএনপি, 5 শিক্ষার্থীর পরিচয় শনাক্ত। আলোকিত বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত, শিক্ষার্থীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা, গোপন ফোনালাপের একাধিক কল রেকর্ডিং পেয়েছে আল জাজিরা। নানা খবর, কিন্তু সব খবরের মধ্যে একটি খবর একটু আলোচনা করতে চাই, মানুষ গড়ার কারিগর। মানে আলোচনাগুলো কেন হয় না সেই জন্যই আলোচনাটা করা, এরকম গুণী মানুষদের নিয়ে আলোচনাটা হওয়া খুব দূর। আজকে যদি শুধু বলি আবদুল্লাহ আবু সাইদ, তাতেই যথেষ্ট। তিনি কে? তিনি আমাদের শিক্ষাগুরু, তার আজকে জন্মদিন। আপনি খেয়াল করবেন, উনি প্রায় 30 বছর ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন, কিন্তু এই কলেজের বাইরেও লক্ষ লক্ষ তরুণ ছাত্রছাত্রী সবাই তাকে শিক্ষক হিসেবেই মানে। আবদুল্লাহ আবু সাইদ স্যার আসলে সারা জাতির জন্য অসাধারণ একজন ব্যক্তিত্ব, অনুকরণীয় ব্যক্তিত্ব, যাকে এই প্রজন্ম কিংবা প্রজন্মের পর প্রজন্ম যাকে অনুসরণ করতে পারে। তিনি নিজে আলোকিত মানুষ, তিনি আলোকিত মানুষ গড়ার কারিগর। তিনি 30 বছর শিক্ষকতা করেছেন, তারপর বিশ্ব সাহিত্য কেন্দ্র তার অসাধারণ সৃষ্টি। এবং তিনি যেভাবে বই পড়াকে আন্দোলনে, এক ধরনের সামাজিক আন্দোলনে রূপান্তরিত করেছেন, দেশ জুড়ে অজস্র মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করেছেন, এটা আসলে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা কোনোদিন শেষ হবে না। আপনি সূচি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের এই প্রিয় শিক্ষকের সাথে যদি আপনি 1 ঘন্টা কাটান, 10 মিনিট কাটান, 5 মিনিট কাটান, তার যে কথা শোনার যে আগ্রহ, তার কথার মধ্যে যে তথ্য এবং সব কিছু থাকে, ওইটা একটা বিস্ময়কর সময়। উনি অনেকেই অনেক ভালো জানেন, কিন্তু অনেক ভালো বলতে পারেন না। সাইদ স্যারের অসাধারণ জিনিস হচ্ছে, উনি শুধু জানেন না, উনি অসাধারণ বলেন, এবং উনি যখন বলেন আসলে অন্যদের অনুপ্রাণিত করেন। ঢাকা কলেজে তখন উনি শিক্ষকতা করতেন, তখন এমনও হয়েছে যে অন্য ক্লাসের ছাত্রছাত্রীরা এসেও ওনার ক্লাসের মধ্যে ভিড় করে দাঁড়িয়ে শুনতেন ওনাকে। এবং এখনো তো কোনো জায়গায় আলোচনা সভা হলে, সাইদ স্যারের যদি আলোচনা সভা হয় বা বক্তৃতা হয়, তাহলে কিন্তু মানুষ মানে ভিড় করে তার কথা শুনে, মন্ত্রমুগ্ধ হয়ে যায় কথা শুনে।
অসাধারণ বক্তা আসলে, এবং যেটা হয় যে অসাধারণ বক্তা, অসাধারণ শিক্ষক, এবং শিক্ষক যে বন্ধু হতে পারে সেটা তার একটা দৃষ্টান্ত তিনি। তো তার প্রতি আমাদের শ্রদ্ধা, এবং আমরা তার দীর্ঘ জীবন কামনা করি। অবশ্যই অবশ্যই অবশ্যই। সুস্থ থেকে অনেক বছর বেঁচে থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আজকে বিকেলে 4:50 আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদকে ঘিরে চ্যানেল আইতে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার হবে। আপনারা নিশ্চয়ই দেখবেন প্রিয় শিক্ষক কি বলেছেন। তার সাথে ছিলেন তার প্রিয় ছাত্র আব্দুল নূর তুষার। আমরা অন্য আলোচনায় যেতে চাই। বলে না, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। এই কথাটা মনে পড়ল। দেশ ও গণতন্ত্র ধ্বংসের প্রধান হোতা খলনায়ক খায়রুল গ্রেপ্তার, যুগান্তরের শিরোনাম। হত্যা মামলায় কারাগারে বিচারপতি খায়রুল হক, ইত্তেফাকের শিরোনাম। আত্মগোপনে কিভাবে ছিলেন খায়রুল হক, মানবজমিন শিরোনাম করেছে। খবরের কাগজ শিরোনাম করেছে গণতন্ত্র ধ্বংসের কারিগর। আমার দেশ শিরোনাম করেছে রাষ্ট্র ধ্বংসের হোতা খায়রুল হক গ্রেপ্তার। এই কি তার নিয়তি ছিল? এটা আসলে অনিবার্য ছিল, কারণ খায়রুল হক যা করেছেন, বাংলাদেশের এত বড় ক্ষতি খুব কম মানুষ করেছে। যে বিচার বিভাগকে এবং প্রধান বিচারপতির আসনে বসে বিচার বিভাগকে এভাবে ধ্বংস করা, এটা আসলে অকল্পনীয়। আমরা যখন বিচারপতিদের নিয়ে কথা হয়, আমাদের চোখে ভেসে ওঠে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতন মানুষের ছবি, যে যারা আপোষহীন ছিলেন, কোনো ধরনের অনুরাগ বিরাগ তাদের কখনো প্রভাবিত বললেন। ইজলাসে যখন কেউ বসেন, জি, তার জায়গা থেকে আমরা আলাদা করতেই পারি যে উনি নিরপেক্ষভাবে নিরপেক্ষ জাজমেন্ট দিয়ে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী দেশের কথা বলবেন। কিন্তু খায়রুল হক যা করেছেন, উনি একের পর এক, যদি একটা ঘটনা হতো তাও না হয় কথা ছিল, একের পর এক মানে এমন ধরনের সব রায় দিয়েছেন যেগুলো আসলে বিচার বিভাগকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের ইতিহাসকে বিকৃত করেছে, এবং একের পর এক। এবং এটা কোনোভাবেই কল্পনাই করা যায় না যে একজন প্রধান বিচারপতির আসনে বসে, অবসরপ্রাপ্ত না, প্রধান বিচারপতির আসনে বসে একের পর এক মানে রাষ্ট্রবিরোধী রায় দিয়ে যাচ্ছেন, এবং তারপর অবসর নেওয়ার পরেও উনি ব্যক্তিগতভাবে বিভিন্ন রকম সুবিধা নিচ্ছেন। এটা তাকে, তার বিচার আসলে রাষ্ট্রের জন্য অপরিহার্য। একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হলে খায়রুল হকের বিচার হতে হবে, এর কোনো বিকল্প নেই। তো এই ঘটনা থেকে মানে ভবিষ্যতে যারা এরকম দায়িত্ব পালন করবেন, তারা কি শিক্ষা পেলেন? কিছু পাওয়া তো উচিত, পাওয়া উচিত। কিন্তু আমাদের দুঃখজনক বাস্তবতা হচ্ছে যে আমরা বারবারই মানে যেই অন্যায়গুলো ঘটে, সেই অন্যায়গুলোর আবার পুনরাবৃত্তি ঘটতে দেখি। এখন আমরা সেটা ভয় পেয়ে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন, তিনি ভয়ঙ্কর রকম নির্যাতন চালিয়েছেন। আজকেও আল জাজিরার যে রিপোর্ট আমরা দেখেছি যে তিনি নিজে গুলি করে, সরাসরি গুলি করে ছাত্রজনকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তার যে পরিণতি, সেই পরিণতির পরে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় থেকে অন্যায় আদেশ দেওয়া, অন্যায় কাজ করা, সেটা করার কথা না। কিন্তু মানে অতীতে আমরা দেখেছি, এরশাদের পরেও দেখেছি, হাসিনার পরেও যে দেখবো না, এই স্বস্তি আমরা পাচ্ছি না। মানে আমাদের ভয়টা, চোরে না মানে ধর্মের কাহিনী, আমাদের ভয়টা থেকেই যায় যে আমরা আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র কখন পাবো, এবং আদৌ পাবো কিনা কখনো, আমরা আসলেই আইনের শাসন পাবো কিনা। যেটা বললেন আমরা কবে পাবো, এই যে প্রশ্ন উঠে এখন, ধরেন একটি বিস্ময়কর গণ অভ্যুত্থান থেকে দেশটা নতুন পথে ধাবিত হলো, 1 বছরের মধ্যে নানা ধরনের প্রশ্ন বোধহয় উঠলো নাকি? অনেক রকমের প্রশ্ন উঠছে, এবং বাস্তবতা হচ্ছে একের পর এক প্রশ্নের ভেতর দিয়েই যাচ্ছি আমরা কখনোই স্বস্তি পাচ্ছি না যে দেশটা আসলেই যে স্বপ্ন নিয়ে ছাত্রগণ অভ্যুত্থান হয়েছিল, সেই স্বপ্ন পূরণের পথে আসলে কতটা দৃঢ়তার সাথে এগুচ্ছে, সেই আস্থা আমরা কেউ পাচ্ছি না। এবং এখনও যে অন্যায় হচ্ছে না তা না, প্রচুর অন্যায় হচ্ছে। যে অন্যায়গুলো আমরা এই 5ই আগস্টের পরে এরকম কেউ করতে পারে, 5ই আগস্টের পরে কেউ ঘুষ খেতে পারে, 5ই আগস্টের পরে কেউ চাঁদাবাজি করতে পারে, 5ই আগস্টের পরে কেউ অর্থ পাচার করতে পারে, এই ধরনের মানে আমরা কল্পনাই করতে পারিনি, কিন্তু বাস্তবে তার সব কিছুই ঘটছে। সুচির, আপনার কি মনে হয় না যে সাধারণ মানুষ কি চায়, যে আমি যখন বিপদে পড়বো আমার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকলেই আমি নিরপরাধ, আমি যখন বিচার প্রার্থী হব তখন আমি যখন বিচার প্রার্থী বিচারকদের কাছে বিচারক চাইব তখন নিরপেক্ষ বিচার হবে, আমি নিরপরাধ, আমি নির্ভর, সেই পরিস্থিতিটা কেন পাচ্ছি না? আমি আসলে একটু খুব সহজভাবে বলতে চাই যে এত যে সংস্কারের কথা হচ্ছে, সংস্কার বলতে আমি আসলে খুব এক কথায় যদি বুঝি,
আমি দুইটা শব্দের ভিতর দুইটা লাইনের মধ্যে দিয়ে সংস্কারকে বুঝতে চাই। প্রথম জিনিস হচ্ছে যে বাংলাদেশে কোনো ধরনের কোনো কালো আইন থাকতে পারবে না, কোনো ধরনের কোনো কালাকানুন থাকতে পারবে না, কোনো ধরনের কালো আইন থাকতে পারবে না, সেটা আমি চাই। দ্বিতীয়ত হচ্ছে যে আইনের শাসন চাই। আইন যদি কোনো কালো আইন না থাকে, সব যদি সত্যি ভালো আইন হয় এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, যে আইনের বাইরে কেউ যেতে পারবে না, সেটা রাষ্ট্রপতি হোক। কালো আর সাদা আইন এটা তো মানুষই আবার তৈরি করে না, সেটা নিঃসন্দেহে মানুষ তৈরি করে, কিন্তু কালো আইন কোনটা আর কোনটা মানে ভালো আইন সেটা জাজ করার জন্য তো আসলে মানুষের বিবেক, মানুষের মানে গণতান্ত্রিক মূল্যবোধ এবং আমরা কি ধরনের সমাজ চাই তার সব কিছু সেটাই জরুরি। আমরা একটু মাইলস্টোন ট্র্যাজেডিতে যেতে চাই। ক্ষত আরও বাড়ছে, আরও 2 মৃত্যু। ডিএনএ টেস্টে 5 জনের পরিচয় শনাক্ত, 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। তারা করছে ভয় আতঙ্ক ছেলেমেয়েদের মধ্যে, সময়ের আলোর শিরোনাম। সরু কক্ষই কাল হলো শিক্ষার্থীদের রূপান্তর। আমি শেষের আলোচনাটা দিয়ে যদি আসতে চাই, এখন তো চোর পাড়ালে বুদ্ধি পারে, আমাদের এরকম নানা ধরনের আছে। শুধু মাইলস্টোন এই শিক্ষা প্রতিষ্ঠানটি না, ঢাকা শহর সহ বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানই আপনি দেখবেন এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যে এরকমের দুর্ঘটনার পর আরও যে অন্য জায়গায় ঘটবে না, এই যে দৌড়াতে দুর্ঘটনা হলে তো আমি প্রাণে বাঁচবো, কিন্তু এই প্রতিষ্ঠানটিতে এমন সরু এবং ছোট ছোট রুম, তাতে দৌড়াদৌড়ি করতে যায় কোন জায়গা থেকে বেরিয়ে যাব সে পথ পর্যন্ত ছিল না। শুধু তো মাইলস্টোন না, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের এই অবস্থা। ঢাকা শহরের অধিকাংশ ভবনেরই অবস্থা। কিন্তু আমি মাইলস্টোনের ব্যাপারে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে নিঃসন্দেহে মাইলস্টোনের ঘটনা এত বেশি কষ্টের, এত সব ছোট ছোট বাচ্চা এবং আমাদের সন্তানের মতন সবাই, এত বাচ্চা তারা মারা গেছে, এত বাচ্চা আহত হয়ে হাসপাতালে আছে, এই কষ্ট তো আসলে প্রকাশ করার মতন না। কিন্তু এর পাশাপাশি আমরা কিছু জায়গায় আমাদের মনোযোগ দেওয়া উচিত যে এয়ারপোর্টের এত কাছে, এবং যেটি আমাদের প্রধান এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের ফ্লাইং জোনের কাছে এই ধরনের হাইরেজ ভবন হবে বা হবে না, এই ভবনগুলো। এবং মাইলস্টোনের ব্যাপারে আমরা যেটা জেনেছি যে মাইলস্টোনের যে ভবনটি, এই ভবনটি আসলে প্রপার মানে বৈধ জায়গায় কিনা, বৈধ মানে অনুমোদন নিয়ে এই ভবন করা হয়েছে কিনা, সেগুলোতে অনেক প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো আসলে সিরিয়াসলি দেখা উচিত যে এয়ারপোর্টের কাছে এত উঁচু ভবন কেমন করে হয়। যদিও দুর্ঘটনা ঘটেছে যেটা, সেটা বিমান বিধ্বস্ত হয়েছে দোতলা একটি ভবনে, কিন্তু সেখানে তো স্কুল কমপ্লেক্সে আরও উঁচু ভবন আছে না। আপনি যেটা বলতে চাইছেন যে ফ্লাই জোনের আশেপাশে যে নির্দেশনাগুলো থাকে সেই নির্দেশনাগুলো মানা হচ্ছে না। সেটা কেন মানা হচ্ছে না জানা, ওই যে বললাম না যে আমরা বড় ধরনের ঘটনা হলে আমরা আলোচনা করি, কয়েকদিন পরে হয়তো এই আলোচনা থেমে যাবে। কিন্তু আপনার কি মনে হয় না যে শিক্ষা প্রতিষ্ঠানের, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ির জন্য খেলার মাঠ দরকার, তার প্রশস্ত শ্রেণীকক্ষ দরকার, তার মানে হাঁটা চলার জন্য প্রতিষ্ঠানের যে পরিবেশ হওয়া উচিত, বাচ্চাদের উপযোগী যে পরিবেশ, সেই পরিবেশ আমাদের খুব কম শিক্ষা প্রতিষ্ঠানে আছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো রকমে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের একটা বড় জিনিস হচ্ছে মুনাফার প্রবণতা, যে শিক্ষা একটা বাণিজ্য। আমাদের দেশে তো বোধহয় সেটাই সবচেয়ে বড় ব্যাপার, সেটাই সবচেয়ে বড় করা। এবং যেটা একটি প্রতিষ্ঠান সুনাম অর্জন করলে তার একাধিক শাখা নানাভাবে গড়ে ওঠে, সেটা হতেই পারে, কিন্তু পরিবেশটা নিশ্চিত করে করতে হবে। তো শিক্ষার্থীদের জন্য যা যা সুযোগ সুবিধা থাকা উচিত সেটা নিশ্চিত করে যদি অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, আমরা খুশি হব যে আমাদের বাচ্চাদের জন্য আরো ভালো শিক্ষা পাওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নামে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠছে, যে ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে, এগুলো আদৌ শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে এবং মনোবৃত্তি পুরোপুরি বাণিজ্যিক। যে আমরা একটু আশা করি যে বিশেষ করে এই মাইলস্টোন ট্র্যাজেডির পরে আমার মনে হয় বোধোদয় হবে আমাদের, যে আমরা আমাদের এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যে হারালাম, এখনো ট্রমায় কিন্তু অনেক দিন আমাদের বয়ে নিয়ে বেড়াবে এই শিশুদের মৃত্যু। শেষের দিকে একদম যেতে চাই খেলাধুলায়। আগে মাঝখানে একটু কথা বলি যে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, যারা আহত হয়েছে তাদের জন্য আমরা কি করছি, যে বাচ্চারা বেঁচে গেছে তাদের জন্য কিন্তু অনেক বেশি সেই ট্রমায় পরিবারগুলো ভয়ঙ্করভাবে সাফার করবে, তাদের পাশে আমরা সবাই থাকি। দৈনিক প্রথম আলোর শিরোনাম হয়েছে ধবল ধোলাই নয়, উল্টো ধোলাই। তাই তো হলো নাকি? তাই হলো কালকে। এবং এটা খুব মানে উচ্চাভিলাষী না, এটা কেন হয়েছে যেটা মানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে যেহেতু এশিয়া কাপের আগে এটা শেষ
সবাইকে দেখা, সবাইকে একটু যাচাই করে দেখা, যাচাই করে। সেই জন্য আমি এইভাবে তাই বলে উইনিং কম্বিনেশন কখনো কেউ ভাঙে না। পাকিস্তানের মতন একটা শক্তিশালী দল যারা একসময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, তাদের বিরুদ্ধে, ওডিআইতে যদিও বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, তাদের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের একটা সুযোগ, সেই সুযোগ হাতছাড়া করে আমি যাচাই করে দেখব, এটা আসলে আমরা মানতে পারছি না। আমরা বেশি উচ্চাভিলাষী হয়ে গেছিলাম বোধহয়। উচ্চাভিলাষী চাইতেও আমার মনে হচ্ছে যে আমি এই প্রশ্ন করতে চাই না যে এটা ইচ্ছে করে ছেড়ে দেওয়া হলো কিনা, কারণ এই ধরনের কথা আমরা অনেক সময় দেখি যে ঠিক আছে পাকিস্তানকে ধবলধরাই করা ঠিক হবে না বা ছেড়ে দিচ্ছি, সেই রকম কোনো প্রবণতা ছিল কিনা আমি আশা করি না সেরকম কিছু ছিল। কিন্তু এটা এই ধরনের এক্সপেরিমেন্ট করা উচিত না। একটা উইনিং কম্বিনেশন ভেঙে, এবং এরকম সুযোগ বারবার আসে না যে আপনি ধবলধরাই করতে পারবেন পাকিস্তান বা ভারতের মতন বড় দলকে, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো। সেই সুযোগ যদি আপনার হাতে আসে, সেই সুযোগটা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। সেটা না করে আমি আরও আমার বেঞ্চের প্লেয়ারদের আমি টেস্ট করে দেখবো, যাচাই করে দেখবো। এত পাঁচ পরিবর্তন খুব অস্বাভাবিক এবং এটা দুঃখজনক। এটা করতে গিয়ে আমরা আসলে আমাদের উইনিং স্পিরিটটা হারিয়েছি এবং সেই কারণে আমরা এত বড় ধরনের পরাজয় বরণ করি। তবু টেস্ট সিরিজ জিতেছি আমরা, এটাই তো আসলে আশা। সেটা নিঃসন্দেহে, সেটা আনন্দের আমাদের খেলোয়াড়দের আমরা অভিনন্দন জানাই। ভালো, আপনাকে অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি শেষে আলোচনা করলাম, কি হলো, কি হতে পারতো, সেটা আলোচনা, কিন্তু সময় এবং পরিস্থিতি বিবেচনায় আমরা কখনো কখনো সিদ্ধান্ত নিতে বোধ করি একটু ভুল করি, অথবা উচ্চাভিলাষী। তাই কি? ভালো থাকবেন। খোদা হাফেজ।